প্রিয় স্টুডেন্ট সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। আমি আজ উচ্চারণের বফলা এবং মফলার উচ্চারণের নিয়ম কেমন হবে সেটি দেখাবো। তবে এই ক্লাসটি দেখার আগে যারা আমার প্রথম ক্লাসটি দেখুনি, অর্থাৎ উচ্চারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল আলোচনা করা হয়েছে ওই ক্লাসে, অনুরোধ করছি ওই ক্লাসটি দেখার জন্য। উপরের আইকনে ক্লিক করলে ওই ক্লাসটি দেখা যাবে, অথবা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেল জুয়েল একাডেমিতে অথবা ফেসবুক পেজ জুয়েল একাডেমিতে গেলে তোমরা এই ক্লাসটি দেখতে পারবে। শুরু করি আমাদের উচ্চারণের বফলা এবং মফলার নিয়ম। প্রথম রুল, এই বফলা এবং মফলা যদি শব্দের প্রথমে থাকে তাহলে তার উচ্চারণ হবে না। এক নম্বর রুল। এই রুলের ভিতরে দুটো কথা। প্রিয় স্টুডেন্ট, কোনো রুল বুঝতে গেলে আগে জানবা ভাঙবা যে ওই রুলটার ভিতরে প্রধান কথা কি আছে। অনেক বড় হোক রুল, আমার তাতে বিষয় না, মূল কথাগুলো কি আছে সেটা একটু আন্ডারলাইন করে দেবা। দুটো কথা, বফলা এবং মফলা কোথায় থাকতে হবে? প্রথমে। যদি থাকে কেমন হবে? উচ্চারণ হবে না। ব্যাস, রুল হয়ে গেল। এখন প্রশ্ন, উচ্চারণটা হবে না মানে কি? এটা খুব বুঝতে হবে। উচ্চারণটা হবে না মানে ওটি আউট হয়ে যাবে, অর্থাৎ যে ধ্বনির সাথে ওই ফলাটা থাকবে, ঠিক আছে, ওই ধ্বনিটা থাকবে কিন্তু ফলাটা উঠে যাবে, আউট হয়ে যাবে ফলাটা। আমরা একটুখানি উদাহরণ দেখলে বুঝতে পারবো। প্রথমে আসি বফলা, স দেশ, এরপরে স্বাধীন, তারপরে ত্বক, তারপরে ধ্বনি। এই চারটি নিয়ে আমরা প্রথম উদাহরণ দেখব। প্রথমত স্বদেশ, দেখো এখানে বফলা আছে, তাহলে বফলা উঠে যাবে, বফলা উঠে গেল। স্বদেশ, বেশ এটি। এখন প্রশ্ন করতে পারো, ছিল দন্তস্ব হয়ে গেলে তালবস্য, এর মানেটা কি? এর রুল একটি, দন্তস্ব এবং তালবস্যের সাথে যদি বফলা এবং মফলা থাকে তাহলে উচ্চারণের সময় সেটি তালবস্যতে পরিণত হয়, সেটি হয়েছে। ওকে, এরপর আসে স্বাধীন, তাহলে এখানে সেই তালবস্য হবে, এই স্বাধীন, বফলা উঠে গেল। তাহলে আমরা দন্তস্ব কেন তালবস্য হলো সেটি তো বললাম। এখন দীর্ঘিকার কেন হস্যিকার হলো সেটি আমার প্রথম ক্লাসে বলা আছে। তারপরে একটু বলি, হস্যিকার দীর্ঘিকার যাই থাকুক উচ্চারণের সময় সেটি হস্যিকার হবে। এরপরে ত্বক, ত্বক ক ত্বক, বফলা উঠে গেল। এরপর ধ্বনি, ধ্বনি। এখন প্রশ্ন, বফলা তো উঠে গেল, এটি এমন হবে? নো, আমরা গত ক্লাসে শিখেছিলাম অকারের পর যদি হস্যিকার থাকে ওই অকারটি ওকার হয়ে যাবে, অর্থাৎ ধ্বনি এমন হয়ে যাবে। ওকে, এবার আমরা চলে যাব মফলার উদাহরণে। দেখো মফলা, প্রথমে লিখলাম স্মরণ, তারপরে লিখলাম শ্মশান, তারপরে লিখব স্মরণিকা, স্মরণিকা, সব শেষে লিখব স্মারক। এই চারটি উদাহরণ আমরা একটু দেখব। প্রথমে খেয়াল করব সবার প্রথমে মফলা আছে কিনা। হ্যাঁ আছে, শর্ত প্রয়োগ হয়ে গেছে। দ্বিতীয় শর্ত কি? আমাকে কাজ করতে হবে, মফলাটা উঠে দিতে হবে। ওকে, তো দেব এই যে স্মরণ, এই। এখন মফলতা উঠে দিলাম, কিন্তু আরও বাড়তি দুটো কাজ হয়েছে। কি কাজ? একটি চন্দ্রবিন্দু হয়েছে এবং ওকার হয়েছে। কেন হলো? হ্যাঁ, এর রুল হলো, মফলা যেখানে যে অবস্থায় থাকুক সেটি যখন উঠে যাবে কিংবা দিতে হবে, তার ধ্বনির উপরে অবশ্যই চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে। ক্লিয়ার? মনে রাখতে হবে দুটি বর্ণের ক্ষেত্রে চন্দ্রবিন্দু হয়, এক হলো মফলার ক্ষেত্রে, আরেক হলো উভয় বর্গীয় জয় যুক্ত থাকলে। এই আর রয় ওকার কেন হলো? আমাদের একটি রুল আছে, কোনো শব্দ যদি 3 বর্ণ বা 4 বর্ণ বিশিষ্ট হয় তাহলে মাঝের অকারটি ওকার হয়। এই দেখো 1 2 3, 3 বর্ণ বিশিষ্ট, তাহলে মাঝখানে যে বর্ণটি আছে তার সাথে কোনো কার নেই, অর্থাৎ অকার, তাই ওকার হলো। ওকে, এরপরে সে শ্মশান, এই যে শ্মশান। ওকে, এরপরে স্মরণিকা, এই দেখো স্মরণিকা,
নি কা, এই যে এখানে চন্দ্রবিন্দু, আর এই যে 1 2 3 4 4 অক্ষর বিশিষ্ট বর্ণের এই দেখো এইটার সাথে অকার নেই, এই জন্যে এইটাকে আমরা মাঝের অক্ষর ধরবো। ক্লিয়ার? কারণ তোমরা বলতে পারো যে 4 বর্ণ বিশিষ্ট শব্দের মাঝের অকারটি কোনটা ধরবো, ওর দুটোই তো মাঝে থাকে। সহজ কথা, যার সাথে কোনো কার থাকবে না সেইটাকে ধরে নেব আমরা কি মাঝের বর্ণ। এরপরে স্মারক, এই স্মারক চন্দ্রবিন্দু, ওই 3 বর্ণবিশিষ্ট বর্ণ শব্দের কারণে এর সাথে ওকার হলো। তো এই হলো আমাদের 1 নম্বর রুল, বফলা এবং মফলা। এবার আমরা চলে যাব বফলা এবং মফলার দ্বিতীয় রুল। দ্বিতীয় রুল বলা হচ্ছে এই ফলা দুটি যদি শব্দের মাঝে বা শেষে থাকে তাহলে তার দ্বিত্ব উচ্চারণ হবে। আবার বলছি, থাকতে হবে কোথায়? মাঝে অথবা শেষে। থাকলে কি হবে? ওই বর্ণটি দ্বিত্ব উচ্চারণ হবে। দ্বিত্ব মানে কি? ডাবল। ওকে, কার ডাবল? ওই ফলা? নো নো নো, ওই ফলাটি যার সাথে থাকবে সেই ধ্বনির দ্বিত্ব। এখন আমরা উদাহরণের মাধ্যমে একটু ক্লিয়ার হই। প্রথম আসি বফলা। প্রথমে দেখলাম বিশ্ব, তারপরে বিদ্যান, তারপরে বিশ্বাস, তারপরে নিক্ষণ। এই 4টি শব্দের উচ্চারণ এখন আমরা দেখব। আসো, এখন আমরা বলেছি যে বর্ণটির সাথে ওই ফলাটি থাকবে সেই বর্ণটি দ্বিত্ব হবে। আছে কিন্তু শয়ের সাথে, অর্থাৎ তালবস্য, এটি তাহলে দ্বিত্ব হবে। তাহলে এই দ্বিত্ব হলো। এখন প্রশ্ন হলো এইভাবেই থাকবে? নো, আমাদের একটি রুল আছে, যে কোনো যুক্ত বর্ণ ভাঙলে ওর সাথে যদি কোনো কার না থাকে তাহলে শেষ বর্ণের সাথে ওকার হবে। এ দেখো একটি যুক্ত বর্ণ, এটি ভাঙা হলো, এর সাথে কোনো কার নেই, এই জন্য শেষ বর্ণের সাথে ওকার হলো। ক্লিয়ার? আর যদি কার থাকতো তাহলে তার আগের প্রশ্ন নেই, ওই কারটি শেষ বর্ণের সাথে বসে যেত। খেয়াল করো, বিদ্যান, এই বিদ, এই ডাবল হলো। এখন প্রশ্ন হলো আমি কি ওকার দেবো শেষ বর্ণের সাথে? নো, কারণ এখানে কার আছে, এই কারটি বসিয়ে দেবো, এই বিদ্যান। এরপরে বিশ্বাস, এই বিষ, এই শ্বাস, বিশ্বাস। নিক্ষণ, এই নিক, এই কোণ, নিক্ষণ। এই দেখো এর সাথে কোনো কার নেই, এই যে এই যুক্ত বর্ণের সাথে কোনো কার নেই বলে শেষ বর্ণের সাথে ওকার দিলাম, আর এই দুটোর সাথে কিন্তু কার ছিল বলে ওকার দেয়নি। এই হলো বফলার উদাহরণ। এরপরে আসি আমরা মফলার উদাহরণ। দেখি মফলা মাঝে বা শেষে থাকলে কেমন উচ্চারণ হয়। প্রথমে আসি ছদ্ম, এরপরে পদ্ম, এরপরে আত্মীয়, তারপরে রশ্মি। বেশ, একটুখানি মনোযোগ দিয়ে দেখো। ছদ্ম আছে কার সাথে? দ এর সাথে, তাহলে দ দ্বিত্ব হবে, দ দ্বিত্ব হবে। তাহলে এই দ দ্বিত্ব হলো, এমনটি থাকবে? নো, এই যে বললাম ওর সাথে কোনো কার না থাকলে শেষ বর্ণের সাথে ওকার হবে, এমনটা হবে? নো, আর একটু কাজ করতে হবে। 1 নম্বর রুলে কিন্তু বলেছি মফলা যেখানে যে অবস্থায় থাকুক ওর বদলে কী হবে? একটি চন্দ্রবিন্দু হবে। এই তাহলে পদ্ম, একই কথা, এই হলো পদ, এই দু পদ্ম, চন্দ্রবিন্দু। আত্মীয়, এই হলো আত, এই হলো তি, ও আত্মীয়। এখন কিন্তু ওই যে দীর্ঘিকার থাকলে হস্যিকার হয়ে যায়। তারপর প্রশ্ন শেষে অন্তঃস্থ ওকার হলো কেন? সাধারণত আমাদের একটি রুল আছে, শব্দের শেষে যদি ত, হস্যই ত, ব এবং অন্তঃস্থ থাকে তাহলে তার সাথে ওকার হয়। এটা একটি রুল। তো এই অন্তঃস্থ আছে বলে সাধারণত ওকার দিলাম। এরপর রশ্মি, এমনটি হবে? নো, কারণ আমরা জানি এই যে ওকারের পর যদি হস্যিকার থাকে ওই ওকারটি ওকার হবে, সুতরাং এটি এমনটি হবে। কারণ এই রুলটা আমরা আগেই শিখে এসেছি। যাই হোক, এই হলো বফলা এবং মফলা শব্দের মাঝে বা শেষে থাকলে কেমন আচরণ বা উচ্চারণ হয় সেটি দেখলাম। প্রিয় স্টুডেন্ট, এখন আমরা চলে যাব
বফলা এবং মফলার শেষ রুলে আমরা এই রুলটি বলবো ব্যতিক্রম রুল, অর্থাৎ এটি কোনো নিয়ম মানবে না। তারপরে একটু নিয়মের ভিতরে আছে, তবে রুলটি একটু পৃথকভাবে আমি সাজিয়েছি। প্রথম বফলা রুল। এই বফলা যদি এই 4টি বর্ণের সাথে যুক্ত হয়, ব, দ, গ, ম, এই 4টি বর্ণের সাথে যুক্ত হলে ব এর আর ফলা রূপ থাকবে না, সেটি হয়ে যাবে বর্ণ, অর্থাৎ ব এর স্বাভাবিক উচ্চারণ হবে। ওকে, 4টি বর্ণ কি? ব, গম, ব, দ, গ, ম। একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। যেমন উদ্বাস্তু, উদ্বাস্তু, তারপরে দিক পি লয়, দিক বলয়, তারপরে সাব্বাস, সবশেষে লম্বু। একটু খেয়াল করো, এটি উচ্চারণ করলে হবে উদ বাস তু। মূলত আমার কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল দিত্য উদ্দাস্তু, কিন্তু তা নয়, হয়েছে উদ্বাস্তু, অর্থাৎ বয়ের স্বাভাবিক আচরণ হয়েছে। দয়ের সাথে যুক্ত হলে স্বাভাবিক আচরণ হয়, সেটি হয়েছে। এরপরে দিক বিলয়, এই হলো দিক, এই বলয়, এটু তাই বয়ের স্বাভাবিক আচরণ। এরপরে সাব্বাস, এই সাব, এই বাস, সাব্বাস। ওকে, তারপরে লম্বু, এই হলো লম, এই বু। প্রত্যেকটি বয়ের ফলার আচরণ না করে হয়েছে স্বাভাবিক বর্ণের আচরণ। এরপর আসি মোফলা। মোফলা যদি এই ম, দ, গ, ল, দন্তস্ব, মূর্ধন্যস্ব, এই 6টি বর্ণের সাথে যুক্ত হয়, তাহলে এটিও স্বাভাবিক আচরণ হয়, অর্থাৎ তখন ফলা না বর্ণ। একটু মনে রাখার সুবিধার্থে এইভাবে মনে রাখতে পারো, মদ গেল শশা করে, মদ আমদ গল গেল শশা করে, একটু মনে রাখতে হলে। এরপরে দেখো আমরা একটু উদাহরণ দেই। বাঘ, মি, তারপরে যুগ, মু, তারপরে বাল, মিকি, তারপরে সুস্মিতা, তারপরে কুষ্মাণ্ড। এবার আসি প্রথম বাঘ, মি। কেমন আচরণ হবে? এই বাঘ, এই মি, যেহেতু গয়ের সাথে আছে সেহেতু মোয়ের স্বাভাবিক উচ্চারণ বাঘ, মি। এখন প্রশ্ন, ফলা দেব? নো, এটি তো ফলা না, এটি বর্ণ। আরেকটি প্রশ্ন, চন্দ্রবিন্দু ব্যবহার হবে? নো, কারণ এটি তো বর্ণ। যখন ফল হবে তখন চন্দ্রবিন্দু, যেহেতু চন্দ্রবিন্দু হবে না সেহেতু এটি ফলা না, যেহেতু ফলা না সেহেতু এটি চন্দ্রবিন্দু হবে না। ওকে, এরপরে আসি যুগ্ম। তাহলে এই যুগ মু, ওকে, যুগ্ম, এখানেও কোনো চন্দ্রবিন্দু না। এবার বাল্মীকি, বাল্মীকি, এই স্বাভাবিক উচ্চারণ। তারপরে সুস্মিতা, এই সুস্মিতা, সবশেষে কুষ্মাণ্ড। খেয়াল করো প্রিয় স্টুডেন্ট, সবগুলো ময়ের কিন্তু স্বাভাবিক আচরণ হয়েছে, অর্থাৎ দ্বিত্ব উচ্চারণ হয়নি, স্বাভাবিক উচ্চারণ হয়েছে, অর্থাৎ কোনোটাই কিন্তু ফলা না বর্ণ। যেহেতু ফলা না সেহেতু তাদের কারোর সাথে কিন্তু আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করিনি। ওকে, তো প্রিয় স্টুডেন্ট, এই হলো আমাদের বফলা এবং মফলার উচ্চারণের নিয়ম। যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যারা করেছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।